সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমার ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর উদ্দেশ্যে। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে। শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের 3টি ক্লাস নিয়েছিলাম। আমি তোমাদের নিয়েছিলাম আহ্বান, তোমাদের আমি বিলাসী গল্পের উপর 2টি ক্লাস নিয়েছিলাম, অপরিচিত গল্পের উপর ক্লাস নিয়েছি 2টি, সোনারতরী কবিতার উপর 2টি ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমি তোমাদের বাংলা প্রথম পত্র আহ্বান গল্পের উপর আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস শুরু করব। যাই হোক, যারা অনলাইন ক্লাসে আছো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা নাই তাদের সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের কলেজে যে সরকারি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস পেজ আছে, সেই পেজ থেকে আমাদের যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি, আশা করি তোমরা সেই ক্লাসগুলো যথারীতি অনুসরণ করবে এবং ক্লাসে যে হোমওয়ার্কগুলো দিয়ে থাকি সেই হোমওয়ার্কগুলো তোমরা খুব ভালো করে তোমরা করে নিবে। এবং শিক্ষার্থীরা, এবং করোনাকালীন সময়ে তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমাদের কলেজের যে ক্লাস রুটিন, এবং সেটা তোমাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমি তোমাদের বুক লিস্টও ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আমি তোমাদের প্রথম পত্র পড়ানোর পরে কিছুদিন পর আমি সেকেন্ড পেপার শুরু করব। তো যাই হোক শিক্ষার্থীরা, আমার ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি তোমাদেরকে একটি ঝর্ণার সুন্দর ছবি জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আমার এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, যে বাংলা প্রথম পত্রের আহ্বান গল্পের উপর আলোচনা করার আগে তার সাথে আমি প্রতিবারের মতো তোমাদেরকে আজকেও আমি একজন লেখকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। বাংলা সাহিত্যের উনি হচ্ছেন একজন চমৎকৃত লেখক, যাকে বলা হচ্ছে জীবন, প্রকৃতি ও মানুষের সাথে যার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, তিনি হচ্ছেন সেই লেখক। তাহলে তোমরা তার ছবিটি দেখে নাও। শিক্ষার্থীরা, তোমরা ছবিটি দেখে ইতিমধ্যে হয়তো চিনতে পেরেছো ছবিটিকে। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই চেনার কথা, আবার চিনতে না পারারও কথা। শিক্ষার্থীরা দেখো, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক, যাকে বলা হচ্ছে প্রকৃতি ও মানুষের সাথে যার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, এবং প্রকৃতি ও মানুষকে যিনি একটি মেলবন্ধনে আবদ্ধ করতে পেরেছেন। শিক্ষার্থীরা, তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি, তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হচ্ছে 1894 সালে এবং তিনি মারা যান 1950 সালে। অর্থাৎ বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক তিনি, যার প্রত্যেকটি প্রবন্ধ, যার প্রত্যেকটি উপন্যাস পড়লে প্রকৃতির সাথে মানুষের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এই বিষয়টি তিনি তার প্রতিটি লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন। তার গল্পগুলো পড়লে আমাদের হৃদয় নিংড়ানো হয় এবং তার গল্পগুলো পড়লে আমাদের হৃদয়ের মধ্যে একটি নাড়া দেয়। শিক্ষার্থীরা, তার অনেকগুলো গল্প তোমরা জানো এবং তার অনেকগুলো উপন্যাস তোমরা পড়েছো। উনি বাংলা সাহিত্যের একজন জটিল প্রকৃতির লেখক। ওনাকে বোঝা খুবই ক্রিটিক্যাল, কারণ ওনার লেখনীতে তিনি বাংলাকে এমনভাবে উপস্থাপন করেছেন যেখানে ভালো করে না পড়লে বা ভালো করে জানা না থাকলে ওনার প্রতিটি গল্প বা প্রতিটি উপন্যাস পড়া খুবই দুর্বোধ্য। যাই হোক শিক্ষার্থীরা, আর কথা নয়, ওনার সম্পর্কে কিছু কথা না বললে নয়, আমি ওনার সম্পর্কে কিছু বাক্যের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ভালো করে পরিচয় করিয়ে দিব। তোমরা খেয়াল করো। শিক্ষার্থীরা, উনি জন্মগ্রহণ করেন 1894 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে এই লেখক জন্মগ্রহণ করেন। এরপর শিক্ষার্থীরা খেয়াল করো, তার বাল্যকাল কিভাবে কাটে সেটা আমরা একটু জেনে নিই। তার বাল্যকাল ও কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্র্যে, তবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। শিক্ষার্থীরা, তিনি যে ছোটোবেলা ছিলেন তার ছোটোবেলা তার জীবনীটা কাটে অত্যন্ত দারিদ্রতার মধ্যে। কিন্তু দারিদ্রতার মধ্যে তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলো। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি তার সৃজনশীলতা, তার লেখনী দ্বারা, তার পাণ্ডিত্য দ্বারা, তার অসাধারণ প্রতিভা দ্বারা বাংলা সাহিত্যে তিনি একটি অন্যতম প্ল্যাটফর্ম সৃষ্টি করে নিয়েছেন। তোমরা সেগুলো জানবে। এরপর তোমাদের কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আমি যে কথাটি বলেছিলাম, বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে তিনি তার অসাধারণ শিল্প সুষমাময় ভাষায় প্রকাশ করেছেন। অর্থাৎ বাংলার প্রকৃতি মানুষের সাথে যে এখানে শিক্ষার্থী একটি কথা বলতে, নেচার ইজ দ্য বেস্ট টিচার অফ হিউম্যান লাইফ। অর্থাৎ প্রকৃতি হচ্ছে মানুষের জীবনের বড় শিক্ষক। অর্থাৎ মানুষ প্রকৃতি থেকে যে শিক্ষাটা নেয় সেটা হচ্ছে তার যথার্থ শিক্ষক। এখানে ফর্মাল এডুকেশনের চেয়ে আমাদের যে পারিপার্শ্বিক শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গৌরব, এগুলো
তিনি তার অসাধারণ ভাষায় এবং তিনি একটা তার লেখনীর মধ্যে তিনি একটা আর্ট দান করেছেন, অর্থাৎ তিনি তার লেখনীকে এমন বেশি সুষমাময় ভাষায় প্রকাশ করেছেন যেটি পড়লে আমাদের পারিবারিক জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যায় বা আমাদের পারিবারিক জীবনের কোনো ঘটনা আমাদেরকে নাড়া দেয়, যার কারণে তিনি প্রকৃত মানুষের মধ্যে যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তিনি তার লেখনী দ্বারা সেটি প্রকাশ করেছেন। এরপর শিক্ষার্থীরা খেয়াল করে তিনি মানুষকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে, অর্থাৎ তিনি তার প্রত্যেকটি উপন্যাসের মধ্যে মানুষকে তিনি তার মমত্ববোধ এবং নিবিড় ভালোবাসার মাধ্যমে তিনি মানুষকে উপস্থাপন করেছেন। যেমন তার পথের পাঁচালী উপন্যাস, তার অপরাজিতা, এগুলো পড়লে এগুলো নিয়ে শিক্ষার্থীরা ভারতীয়ের মধ্যে বিভিন্ন চলচ্চিত্র হয়েছে, তোমরা যদি সম্ভব হয় সেই চলচ্চিত্রগুলো একটু দেখে নিবে। শিক্ষার্থীরা খেয়াল করো। এরপর হচ্ছে তার কাব্য ও তার গদ্য কাব্য চিত্রাময় বর্ণনাতে সমৃদ্ধ। তার গদ্য কাব্যগুলো তিনি চিত্রাত্মক, অর্থাৎ তার গদ্য এবং বিভিন্ন কাব্যগুলো পড়লে একটা ছবি আমাদের সামনে ভেসে ওঠে। সেই ছবিটি হতে পারে আমাদের পারিবারিক জীবনের, দৈনন্দিন জীবনে কোনো না কোনো ঘটনা বা আমাদের আত্মীয় স্বজনের কোনো না কোনো ঘটনা, এই বিষয়গুলো মিলে যায় তার লেখনীর মাধ্যমে। শিক্ষার্থীরা আমি তোমাদের তিনি অনেকগুলো উপন্যাস লিখেন, যেমন তিনি লিখেন দৃষ্টি প্রদীপ, তার উপন্যাস আছে, আরণ্যক আছে, দেবযান আছে, ইছামতি আছে, হ্যাঁ অনেকগুলো উপন্যাস, এবং তার গল্পগ্রন্থ আছে মেঘ মল্লার, মৌরিফুল, যাত্রাবদল, বিন্নি দল ইত্যাদি তার গল্পগ্রন্থ আছে। তার মধ্যে তার দুইটি উপন্যাসকে বলা হচ্ছে কালজয়ী যুগল উপন্যাস। এই দুইটি উপন্যাস সম্পর্কে তোমরা একটু ভালো করে জানবে, যে আমি তোমাদের ধরো এমসিকিউ প্রশ্ন দিতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগল উপন্যাসের নাম লিখো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এটি থাকতে পারে, অথবা তোমাদের ধরো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও এটি থাকতে পারে। তার দুটি উপন্যাস, এই দুটি উপন্যাসকে বলা হচ্ছে কালজয়ী যুগল উপন্যাস। একটা হচ্ছে পথের পাঁচালী আর একটা হচ্ছে অপরাজিতা। আমি তোমাদের দুটি উপন্যাসের ছবি আমার পরবর্তী স্লাইডেও আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। শিক্ষার্থীরা তাহলে এই দুটি উপন্যাস পথের পাঁচালী এবং অপরাজিতা, এই দুটি উপন্যাস নিয়ে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন চলচ্চিত্র হয়েছে এবং সেই চলচ্চিত্রগুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং অনেক পুরস্কার ভূষিত হয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষেপে পরিচয় করে দিলাম। তার সম্পর্কে বলতে গেলে আমাকে অনেক কথাই বলতে হয়। তিনি 1950 সালে মৃত্যুবরণ করেন, ঘাটশিলায় মৃত্যুবরণ করেন, এটা তোমরা একটু খেয়াল রাখবে। এবং তিনি তার দীর্ঘদিন তিনি স্কুলে শিক্ষকতা করেছেন এবং পাশাপাশি তিনি নিরবচ্ছিন্ন সাহিত্য সাধনায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন। শিক্ষার্থীরা তাহলে চলো আমরা তার যুগল উপন্যাসগুলোর সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই, তোমরা উপন্যাসগুলো একটু খেয়াল করো তার যুগল উপন্যাসগুলো কী কী। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দুইটি উপন্যাসের দেখাবো, দুইটি উপন্যাসের ছবি দেখাবো। সেই দুইটি উপন্যাসকে অন্যতম দুইটি উপন্যাস, যে উপন্যাস দুইটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, তাহলে সেই যুগল উপন্যাসগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। দুইটি ছবি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। একটা হচ্ছে পথের পাঁচালী। এই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চমৎকার একটি উপন্যাস, যে উপন্যাসটি দিয়ে ভারতীয় চলচ্চিত্র হয়েছে। তোমরা উপন্যাসটি যদি সম্ভব হয় পড়ে নিবে এবং পাশাপাশি উপন্যাসটি দিয়ে যে চলচ্চিত্র হয়েছে সেটিও তোমরা দেখে নিবে। উপন্যাসটি পড়লে তোমরা অনেক কিছু বুঝবে না, তোমরা যে চলচ্চিত্রটি একটু দেখে নাও তাহলে উপন্যাসটির সম্পর্কে তোমরা ভালো করে জানবে। শিক্ষার্থীরা তোমরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখলে চলবে না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি তোমাদেরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে। কিছু কিছু তোমাদের রেফারেন্স উপন্যাস তোমরা করোনাকালীন সময়ে পাঠ্যবের পাশাপাশি যদি সম্ভব হয় তোমরা উপন্যাস, গল্প এগুলো পড়বে, নিজেদেরকে পড়ার মধ্যে ইনভলভ রাখবে। তাহলে আরেকটি উপন্যাস হচ্ছে অপরাজিতা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। বিভূতিভূষণের এই দুইটি উপন্যাস হচ্ছে কালজয়ী যুগল উপন্যাস। তাহলে একটু হচ্ছে পথের পাঁচালী আর একটা হচ্ছে অপরাজিতা উপন্যাস। এগুলো আমাদের এমসিকিউ পরীক্ষা এবং জ্ঞানমূলক পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীরা এগুলো এসে থাকে। শিক্ষার্থীরা তাহলে দেখো, আমি আরেকটি স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড 2014 সালে সংযোজন করেছে। এবছরও সেই গল্পটি অন্তর্ভুক্ত আছে, গল্পটি বাদ দেওয়া হয়নি। তাহলে আমি তোমাদেরকে আজকে যেটি পরিচয় করাবো, শিক্ষার্থীরা দেখো, যে আমি তোমাদেরকে আজকে যে গল্পটি পড়াবো সেটা হচ্ছে আহ্বান গল্প। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চমৎকার একটি গল্প আহ্বান, যে গল্পটি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে মানবতা, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, তার উপরে কোনো ধর্ম নেই। সে যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, সে গুরুত্ব হোক না কেন, মানুষের মধ্যে যে মমত্ববোধ, তার মধ্যে যে আন্তরিকতা, তার মধ্যে যে মানবতা, এই বিষয়টি আহ্বান গল্পের মাধ্যমে বিভূতিভূষণ তুলে ধরেছেন। সে গল্পটি আজকে আমি তোমাদেরকে পড়াবো। চমৎকার একটি গল্প শিক্ষার্থীরা, আমি গল্পটি আলোচনা করব
এবং সেই গল্পটি বিভিন্ন ছবি আমি যদি সম্ভব হয় আজকে এই আমার এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ গল্পটি শেষ করব। আদারওয়াইজ আমি গল্পটিকে 2 ভাগে ভাগ করে তোমাদেরকে পড়াবো এবং এই গল্পতে তোমাদের আমি উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করব, শব্দার্থগুলো আলোচনা করে দিব, আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিব এবং একটি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্নটা তোমরা করে নিবে। সবচেয়ে ভালো হবে তোমরা গল্পটি পড়ে সকল প্রশ্ন উত্তর দিতে পারবে। তোমরা গল্পটি নিজ দায়িত্বে পড়ে নিবে, আমি অবশ্য গল্পটি সংক্ষেপে আলোচনা করব। তাহলে আহ্বান একটি গল্প, চমৎকার একটি গল্প। শিক্ষার্থী এই গল্পটি কোত্থেকে নেওয়া হয়েছে তারও একটি ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। উৎস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। তার মানে এই আহ্বান যে গল্পটি আছে সে গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো গল্পের সমন্বয়ে একটি রচনাবলী আছে। সেই রচনাবলীর একটি অংশ হচ্ছে আহ্বান গল্প। তাহলে আমি তার ছবিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি সম্ভব হয় এই ছবিটি তোমরা বইটি কিনে নিবে, যদি সম্ভব হয় বইটি কিনে তোমরা গল্পগুলো পড়বে। এই বিভূতি রচনাবলীর একটি গল্প হচ্ছে আহ্বান গল্প, যেটি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এই গল্পটি তোমাদেরকে আমি পড়াবো। শিক্ষার্থীরা এই গল্পটি পড়ানোর আগে আমি প্রত্যেকটি গল্পর প্রত্যেকটি কবিতার কিছু শিখনফল আমি তোমাদেরকে দাঁড় করিয়ে দিই। তোমরা কি কি শিখবে, কি কি জানবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। এরপর আমি গল্পটি আলোচনা করব ছবির সাথে মিল রেখে। আমার গল্পের প্রতিটি যে লাইন বাই লাইন আছে, গল্পের সাথে যে লাইনগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেই লাইনগুলো তোমাদেরকে বলবো এবং সেই লাইনের সাথে কী কী ছবি আছে সেই কিছু কিছু ছবির মাধ্যমে আমি গল্পগুলো আলোচনা করব, যেটা আমি প্রতিটি ক্লাসে আলোচনা করে থাকি। শিক্ষার্থীরা দেখো, বিভূতিভূষণ সম্পর্কে তোমরা যখন পড়বে এবং এই গল্পটি পড়ে তোমরা কি কি জানবে, আমরা কি কি জানবে, গল্পের প্রত্যেকটি কিছু কিন্তু আমাদের একটি শিখনফল আছে যে আমরা কি কি শিখতে পারি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখান থেকে আমরা যে শিখনফলটা পাবো সেই শিখনফলটা হচ্ছে আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা জানতে পারবে। ইতিমধ্যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্পর্কে আমি কিছু বলেছিলাম, তার সাহিত্যকর্ম বলেছিলাম যে তিনি কি কি করেন। তিনি খুব মেধাবী ছিলেন, অসাধারণ মেধাবী ছিলেন, তিনি সাহিত্য রচনা করেছেন, স্কুলে শিক্ষকতা করেছেন। এই বিষয়গুলো তোমরা লেখক পরিচিতির মধ্যে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা এই গল্পটি পড়ে আমরা জানব যে এখানে গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানবো, অর্থাৎ এই গল্পটি পড়ে গল্পের কোন কোন দিকগুলো আমাদের সামনে প্রতিফলিত হয়, এই গল্পের যে বৈশিষ্ট্য আছে সেখানে কোন কোন দিকগুলো আমাদের সামনে প্রতিফলিত হয় সেই বিষয়গুলো গল্পের মাধ্যমে তোমরা তুলে ধরতে পারবে এবং জানতে পারবে। শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে এখানে গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য মানুষের সম্পর্কের একটি স্পষ্ট ধারণা লাভ করবে। অর্থাৎ গ্রামের গল্পটি যখন আমি পড়বো এবং তোমরাও যখন গল্পটি পড়ে নিবে তোমরা জানবে গ্রাম্য পরিবেশটা কীরকম, গ্রামের মানুষদের মধ্যে কী ধরনের একটা সম্পর্ক রয়েছে, তারা যে একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে, এই সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা তোমরা লাভ করবে। এবং গ্রাম্য পরিবেশে মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা, তাদের মধ্যে যে একটা স্নেহ, একটা ভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলো তোমরা এই গল্পটি পড়লে এই বিষয়গুলো আমাদের সামনে প্রতিফলিত হয়, এই বিষয়গুলো আমরা জানব। সেক্ষেত্রে তোমরা আরও জানবে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখবে। অর্থাৎ ধর্ম, সে যে ধর্মের হোক, সে যে বর্ণের হোক, সে যে গোত্রের হোক, সে যে সম্প্রদায়ের হোক, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ জাতি, আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। এই বিষয়টি হচ্ছে যে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ, সে যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, সে গোত্রের হোক না কেন। এই বিষয়গুলো শিক্ষার্থীরা তোমরা বিভূতিভূষণ এই আহ্বান গল্পটি পড়ে আমরা যে মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখা, তাকে মূল্যায়ন করা, তার মধ্যে যে একটা মানবতা, তার মধ্যে যে একটা স্নেহ, তার মধ্যে যে একটা মমত্ববোধ, তার মধ্যে যে একটা আন্তরিকতা, এই বিষয়গুলো কিন্তু এই গল্পের মধ্যে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে, আমি তোমাদেরকে কার্সর দিয়ে দেখিয়ে দিচ্ছি, একজন গ্রাম্য বৃদ্ধার অকৃত্রিম স্নেহের নির্দেশনের সাথে পরিচয় হতে পারবে। অর্থাৎ একজন গ্রামের মধ্যে একজন বৃদ্ধ মহিলা, তার যে অকৃত্রিম স্নেহ নির্দেশনের সাথে তোমরা পরিচয় হতে পারবে। গল্পটি যখন আমি পড়ব, লেখক এই গল্পটি তার নিজের জবানবন্দিতে বলেছেন। অর্থাৎ একজন গ্রামের বৃদ্ধ মহিলার লেখকের প্রতি কী ধরনের একটা স্নেহ, তিনি তাকে তার ছেলের স্নেহতে, তার কোনো কেউ নেই, তার স্নেহতে কীভাবে তিনি লেখককে মায়ের বাঁধনে তিনি আবদ্ধ করেছেন, এই বিষয়টা তোমরা গল্পটি পড়লে আমাদের সামনে বিষয়টি প্রতিফলিত হয়। সেই বিষয়টি তোমরা, আমি গল্পটি যখন বলবো, এই গল্পের মধ্যে শিখন ফলগুলো কিন্তু তোমরা পর্যায়ক্রমে পেয়ে থাকবে।
শিক্ষার্থীরা তোমরা আরও জানবে এই গল্পের শিক্ষণ ফলের মধ্যে তোমরা আরও জানবে আর্থিক দীনতা এবং আশ্রিত মানব জীবনের সাথে পরিচয় করবে, অর্থাৎ আর্থিক দীনতা। অর্থাৎ এই গল্পে যে আমি তোমাদের গল্পের যে একটা ছবি দেখিয়েছিলাম শুরুতে, একজন বৃদ্ধ মহিলা, এই মহিলা হচ্ছে গল্পের প্রধান চরিত্র এবং লেখক দুইজনই প্রধান চরিত্র। এবং এই মহিলার যে একটা আর্থিক তার একটা যে অবস্থা সেটা জানবে, এবং তিনি কোথায় আশ্রিত হয়েছেন, সেখানে তিনি কী কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এবং কী কী পাচ্ছেন না, এই বিষয়গুলো তোমরা জানবে। শিক্ষার্থীরা এই গল্পটি পড়লে তোমরা আরেকটি শিক্ষণফল জানতে পারবে, সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের সংস্কারের সাথে পরিচয় হতে পারবে। যে সমাজে বসবাস করতে গেলে আমাদের বিভিন্ন সংস্কার রয়েছে, বিভিন্ন নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি সংস্কারের সাথে তোমরা শিক্ষার্থীরা এই গল্পটির মাধ্যমে তোমাদের একটা পরিচয় ঘটবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমরা আরও জানবে আহ্বান গল্পের মর্মার্থ বুঝবে। অর্থাৎ তোমরা এই গল্পটি পড়ে তোমাদের মনের মধ্যে এক ধরনের একটা অনুশোচনা কাজ করবে, তোমাদের মনের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা স্নেহ, একটা অকৃত্রিম ভালোবাসা, একটা আন্তরিকতা, এই বিষয়গুলো কিন্তু এই গল্পের মাধ্যমে, এই গল্পের যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তোমরা রিয়ালাইজ করতে পারবে। এবং তোমরা সর্বশেষ জানতে পারবে এই গল্পটির মধ্যে কি কি আমাদের লুকিয়ে আছে, যে এই গল্প পাঠে শিক্ষার্থীদেরকে অসাম্প্রদায়িক মনোভাব, তোমরা অসাম্প্রদায়িক মনোভাব এবং মানবিকতা বোধে উদ্বুদ্ধ হতে সাহায্য করবে। অর্থাৎ তোমাদের মধ্যে যেটা অসাম্প্রদায়িক মনোভাব এবং যেটা মানবিকতা, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে তার মানব ধর্ম। হ্যাঁ, সে মানব ধর্ম বা মনুষ্যত্ব বা মূল্যবোধ যাদের মধ্যে নেই সে কিন্তু কোনো মানুষ নয়। শুধুমাত্র সে রক্তে মাংসে ভরা মানুষ হলে চলে না, তার মধ্যে একটা মানবিকতা, একটা আন্তরিকতা, একটা মূল্যবোধ, এই বিষয়গুলো থাকবে। এবং এই গল্পটি পড়ে তোমরা যে এই বিষয় সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তোমরা আরও ধারণা রাখো অসাম্প্রদায়িক মনোভাব। শিক্ষার্থীরা যে সাম্প্রদায়িক, যে দোহাই দিয়ে, যে ধর্ম বর্ণের দোহাই দিয়ে মানুষের মধ্যে যে দূরে ঠেলে দেয়, তারা পরস্পর যে দ্বন্দ্বে বা পরস্পর যে কলহে লিপ্ত থাকে, সে সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক একটা মনোভাব তোমাদের মধ্যে সৃষ্টি হবে। সে যে অসাম্প্রদায়িক মনোভাব বলতে যেখানে ধর্ম বর্ণর কোনো দোহাই থাকে না, যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ বা মানব জাতি বা মানবতা, এই বিষয়গুলো তোমরা এই গল্পের মাধ্যমে তোমরা শিক্ষার্থীরা জানতে পারবে। তাহলে এই গল্পের মধ্যে আমি তোমাদের যে শিক্ষণফলগুলো দাঁড় করিয়েছি, গল্পটি তোমরা যখন ভালো করে পড়বে, এই বিভূতিভূষণের লেখনীর মাধ্যমে এই শিক্ষণফলগুলোর সাথে তোমরা পরিচিত হতে পারবে এবং তোমরা গ্র্যাজুয়ালি শিক্ষণফলগুলো সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে এই গল্পটি পড়ার আগে আমি তোমাদের কিছু ছবির সাথে একটু পরিচয় করিয়ে দিব। তোমরা একটু চরিত্রগুলো আগে একটু দেখো, গল্পের কি কি চরিত্রগুলো আমরা পাই। কারণ প্রত্যেকটি গল্পে, প্রত্যেকটি গদ্য বা উপন্যাসের মধ্যে লেখক এটাকে প্রাণবন্ত বা প্রাণ চাঞ্চল্য দান করেন কিছু চরিত্র দিয়ে, এবং সেই চরিত্রের মধ্যে তিনি কিছু লেখনী বা কিছু কথা তিনি ফুটিয়ে তোলেন। তাহলে কোন কোন চরিত্রগুলো আমরা একটু পাবো, একটু খেয়াল করো। এখানে গল্পটি যিনি বলেন তিনি হচ্ছেন লেখক। কেমন, এখন লেখকের একটি ছদ্মনাম হচ্ছে গোপাল, অর্থাৎ এই গল্পটি লেখক তার জবানিতে বলেন এবং ওনার ছদ্মনাম হচ্ছে গোপাল। গোপালটা আসলে লেখককে ডাকতেন, সে বুড়ি গোপালকে লেখককে গোপাল বলে ডাকতেন। এরপর হচ্ছে চক্রবর্তী মশাই হচ্ছে গ্রামের ব্রাহ্মণ একজন লোক, যিনি লেখকের বাবার বন্ধু ছিলেন। উনার নাম হচ্ছে চক্রবর্তী মশাই, ওনার মূল চক্রবর্তী মশাই, অর্থাৎ যিনি ব্রাহ্মণ ধর্মে যারা বিভিন্ন উপাসনায় করেন উনি চক্রবর্তী মশাই বলেন। আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাবো না, এবং ওনার সম্পর্কে বিস্তারিত কথাও তোমাদেরকে আমি কিছুক্ষণ পর আমার স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থীরা তোমরা দেখো, এই যে গল্পের মধ্যে আমাদের দুইটা চরিত্র এখানে প্রধান হয়ে আছে, একটা হচ্ছে বুড়ি, একটা হচ্ছে গোপাল। অর্থাৎ গোপালের সাথে যে বুড়ি বলতে এখানে একজন অসহায় বৃদ্ধ একজন মহিলাকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে বৃদ্ধ অসহায় মহিলাটি গ্রামের মধ্যে তিনি ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করতেন, এবং সেই বুড়ির আপনজন বলতে কেউ ছিল না। তার এক এক পালক মেয়েকে তিনি পেয়েছেন, যাকে বলা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং এখানে যেটি বলা হচ্ছে যে জমির করাতি। হ্যাঁ, তাহলে এই বুড়ির স্বামী হচ্ছে জমির করাতি, তিনি এককালে
কাঠের মধ্যে করাতির কাজ করতেন, অর্থাৎ কাঠের দোকানে যারা কাঠ কাটে তাদেরকে বলা হয়। এবং জমির করাতি হচ্ছে বুড়ি স্বামী এবং খুড়ু মশাই। এখানে যেটা খুড়ু মশাই আমি নাম তোমাদের চরিত্র দাঁড় করেছি, এই খুড়ু মশাই হচ্ছে লেখক গোপালের এক আত্মীয়, অর্থাৎ লেখক দ্যাট মিন্স গোপাল যখন তিনি তার বাবার গ্রামে আসতেন, গ্রামে আসার সময় তিনি তার এক আত্মীয়ের বাড়িতে উঠতেন, সে আত্মীয়ের বাড়িতে থাকতেন, সেটা হচ্ছে খুড়ু মশাই। কারণ লেখকের বাবার যে জমি ছিল প্রত্যেক বাড়ি ছিল, সে প্রত্যেক বাড়িটা ভেঙে চলে গিয়েছে, কারণ সেখানে লেখকের কেউ থাকতেন না, সেখানে ভেঙে একটি জঙ্গল গজিয়েছে। তাই লেখক যখন তার গ্রামে আসতেন, গ্রামে আসার সময় তিনি কিন্তু তার এক আত্মীয়র বাড়িতে উঠতেন, সে আত্মীয়টা হচ্ছে তার খুড়ু মশাই। তাহলে আমি সেগুলো তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিব এবং আলোচনা করব, তোমরা ইতিমধ্যে ছবির মাধ্যমে দেখে জানতে পারবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি বুড়ির কথা বলেছিলাম যে বুড়ির এক মেয়ে আছে, সে মেয়েটি হচ্ছে হাজরা বেটার বউ বলা হয়। হ্যাঁ, ওনার স্পেসিফিক কোনো নাম কিন্তু এখানে দেওয়া নেই, জাস্ট এর নাম বলা হচ্ছে। ওই মেয়েটিকে তিনি অর্থাৎ এই মহিলাটি বুড়িকে মা বলে ডেকেছেন এবং বুড়ি মাঝে মাঝে ওর বাসায় যেত, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র তিনি নিয়ে আসতেন। শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদের চরিত্রগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এরপর আরেকটি চরিত্র হচ্ছে দিগম্বরী। দিগম্বরী হচ্ছে একজন মহিলা, অর্থাৎ লেখক বুড়ি যখন মারা যায় তখন লেখক গোপালকে এই দিগম্বরী খবরটি দিয়েছিলেন। তাহলে আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাই দিচ্ছি, তোমরা খেয়াল করো। লেখক যখন গ্রামে আসেন, যখন বুড়ি মারা যায় তখন দিগম্বরী লেখককে মানে গোপালকে বুড়ির মৃত্যুর কথা বলেন। যাই হোক, আমি তোমাদেরকে চরিত্রগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, এখন আমি আমার গল্পগুলোতে আসবো। শিক্ষার্থীরা, তোমরা গল্পগুলো এখন খেয়াল করলে তোমরা জানবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে, আমি যতটুকু সম্ভব আজকে আমি তোমাদেরকে বলি, চিত্রের সাথে গল্পগুলো আমি তোমাদের কিছু ছবি দেখাবো এবং কিছু চিত্রের সাথে আমি তোমাদের পরিচয় করে দেবো, তোমরা একটু খেয়াল করবে। শিক্ষার্থীরা, তাহলে ছবির সাথে মিল রেখে আমি গল্পের সংক্ষিপ্ত আলোচনাটা করব, অর্থাৎ আমাদের গল্পের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর সাথে আমি কিছু কিছু ছবি সংযোজন করেছি, সেই ছবির সাথে মিল রেখে আমি আমার সেই গল্প সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা গল্পটি একটু ভালো করে পড়ে নিবে। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের শুরুতে একটি গ্রামের ছবি দেখাচ্ছি। দেখো, তাহলে এখানে একটি গ্রামের ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই যে একটা ভাঙ্গা একটা ঘর দেখতে পাচ্ছ, যে ভাঙ্গা ঘরের মধ্যে এই যে তার আশেপাশে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিছু ঘর ছিল, সে ঘরগুলো আমি তোমাদেরকে কার্সার দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই ঘরগুলো ভেঙে গিয়েছে, জঙ্গল গজিয়েছে। এইটাই বলছেন লেখক, এটি লেখকের পৈতৃক ভিটা, তার বাবার সম্পত্তি। লেখক বলেছেন একবার যে দেশের ঘর বাড়ি নাই অনেক দিন থেকে, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এটা হচ্ছে লেখকের একটা পৈতৃক বাড়ি। তো এই পৈতৃক বাড়িটা ভেঙে চুরে এখানে একটা জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় তিনি একদিন তার গ্রামে ছুটিতে যান। কিসের ছুটি পেয়েছেন, সেখানে তিনি গ্রামের মধ্যে যান লেখক। তাহলে এটা হচ্ছে লেখকের একটা বাড়ি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা প্রত্যেক বাড়ি। এই প্রত্যেক বাড়িটা ভেঙে চুরে এখানে জঙ্গল গজিয়েছে। তাই লেখক তিনি থাকতেন কলকাতায়, তিনি যখনই ছুটি পেতেন তখন তিনি গ্রামের বাড়িতে তিনি ছুটে যেতেন। এইটা হচ্ছে লেখকের একটা বাড়ি। শিক্ষার্থীরা, আরেকটি ছবি তোমরা দেখো, যে তোমাদেরকে আমি আরেকটি ছবির সাথে এই গল্পের লাইনের ছবির সাথে মিল রেখে আমি কিছু কিছু লাইন আমি সংযোজন করেছি চিত্রের সাথে মিল রেখে। তো নিচের আরেকটি ছবি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আরেকটি ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এ হচ্ছে চক্রবর্তী মশাই, যাকে বলেছেন ব্রাহ্মণ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে চক্রবর্তী মশাই, গ্রামের চক্রবর্তী মশাই। এইটা হচ্ছে এই চক্রবর্তী মশাই হচ্ছে লেখকের বাবার বন্ধু, অর্থাৎ লেখকের বা গোপাল লেখকের বাবার বন্ধু হচ্ছে চক্রবর্তী মশাই। ইনি হচ্ছেন লেখকের বাবার পুরাতন বন্ধু। তিনি লেখককে দেখে খুব খুশি হলেন এবং তিনি বললেন যে লেখককে একবার বললেন যে বাবা, কতদিন পর তুমি দেশে এসেছে। তো লেখক ওনাকে প্রণাম করে ওনার পায়ে ধুলা নিলেন এবং উনি লেখককে বললেন, এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। হ্যাঁ, বাড়িঘর করবে না, তুমি কি কোনো বাড়িঘর করবে না? এবার লেখককে বলতো, লেখক তার কথা পরিপ্রেক্ষিতে বললেন যে আমি সামান্য মাইনে পাই। হ্যাঁ, তো ওই চক্রবর্তী মশাই লেখককে বলেন, তুমি সামান্য মাইনে পাও, তাতে কি হয়েছে? তুমি গ্রামের ছেলে, গ্রামে থাকবে, তুমি যতদিন আসবে তোমাকে আমি খড় দিচ্ছি, বাঁশ দিচ্ছি, তুমি একটি ঘর তুলে নাও, তুমি মাঝে মাঝে এখানে আসবে, এসে যাতায়াত করবে। হ্যাঁ, এইভাবে সে লেখককে উদ্বুদ্ধ করে হচ্ছে চক্রবর্তী মশাই, সেটি হচ্ছে লেখকের বাবার পুরনো বন্ধু। অর্থাৎ লেখক যখন গ্রামে আসেন তখন চক্রবর্তী মশাইয়ের সাথে তার দেখা হয়।
শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আরেকটি ছবির সাথে আমি আমার বইয়ের সাথে আরেকটি ছবি আমি সংযোজন করেছি, তোমরা সেই ছবিটিও দেখো। আমি তোমাদের যে ছবিগুলো দেখা দিচ্ছি তোমরা যখন বইগুলো পড়বে তাহলে গল্পের সাথে সেই ছবিগুলো আমার ছবির সাথে গল্পের লাইনগুলোর সাথে তোমরা মিল পাবে এবং ঘটনাগুলো মিল পাবে। তোমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে কষ্ট করে। আচ্ছা, যাই হোক, লেখক যখন আসবেন গ্রামের মধ্যে, লেখক একদিন বড় একটি আম বাগানের মধ্যে দিয়ে তিনি বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের দিকে যখন যাচ্ছেন, আম গাছের মধ্যে, আম গাছের ছায়া, এখানে একটা আম গাছ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আম গাছ, আম গাছের মুকুল আসছে। এই আম গাছের ছায়ার মধ্যে তিনি একটি বৃদ্ধকে দেখতে পান। বৃদ্ধর ডান হাতে একটি নড়ি মানে একটা লাঠি ঠক ঠক করে বোধহয় বাজারের দিকে যাচ্ছিল। তো লেখক বাজারের দিকে যখন যাচ্ছিলেন, আম গাছের একটি বিশাল বড় বাগান, এই যে একটি বাগান তোমাদের আমি দেখাচ্ছি, এটি হচ্ছে লেখক মানে গোপাল, এটি হচ্ছে বৃদ্ধ বা বুড়ি। কেমন, আমি এরকম একটি ছবি তোমাদের জন্য সংযোজন করেছি যে যাতে তোমাদেরকে আমি বুঝাতে পারি যে গল্পের সাথে মিল রেখে ছবি কিছু আলোচনা আমি তোমাদেরকে দাঁড় করাচ্ছি। লেখক যখন একদিন বাজারের দিকে যাচ্ছেন, বড় আম গাছের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছেন, তখন আম গাছের একটি আম গাছের ছায়ায় অর্থাৎ উঠানের মধ্যে তিনি একটি বৃদ্ধর চেহারা দেখতে পান, বৃদ্ধ মহিলার চেহারা দেখতে পান। তার ডান হাতে একটি লাঠি আছে, সে লাঠি ঠকঠক করে তিনি বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে চলছেন। এবং বুড়িকে দেখে লেখক বললেন যে বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় যাবে। হচ্ছে লেখক, আমি ওনাকে লেখক বলে আখ্যায়িত করছি, যদিও উনি লেখকের মতো দেখতে নয়, তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওনাকে লেখক দাঁড় করেছি। বুড়িটি অবশ্যই ঠিক আছে, বাট লেখককে আমি ওনাকে লেখকের মাধ্যমে উপস্থাপন করেছি। যা বাজারে যাবে, তখন সে বুড়ি বলল বাজারে যাব বাবা। বুড়ি আমাকে দেখে ভালোভাবে, অর্থাৎ বুড়ি লেখককে দেখে ভালোভাবে চিনতে না পারে, ডান হাত উঁচিয়ে এবং লেখকের দিকে তাকিয়ে বললেন তোমাকে তো চিনলাম না। বুড়ি লেখককে বললেন তোমাকে তো চিনলাম না। তখন বুড়ি তার পরিপ্রেক্ষিতে লেখক বললেন তুমি তো আমাকে চিনবে না, আমি অনেক দিন গায়ে আসিনি, তবে বাবা আমি তো এ পাড়া ওপাড়া যেতাম আগে, তিনি থাকতে কোনো অভাব ছিলেন না, গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। যাই হোক, লেখকের সাথে বুড়ির এখানে আম বাগানের মধ্যে প্রথম দেখাটি হয়। কেমন, লেখক তোমরা মনে রাখবে, গল্পটি যখন তোমরা পড়বে লেখকের সাথে বুড়ির কোথায় দেখা হয়েছিল, আম বাগানের মধ্যে, এই বিষয়টি গল্পটি পড়লে তোমরা তখন শিক্ষার্থীরা দেখতে পাবে। আরেকটি ছবি তোমরা দেখো, এখন লেখক যখন বুড়িকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, বুড়ি বলে আমি বাজারের দিকে যাচ্ছি। এবং এক পর্যায়ে লেখক বুড়িকে জিজ্ঞেস করে যে তোমার কে আছে, তুমি কি করো। তখন বুড়ি লেখককে যে কথাটি বলেন সেই কথাটি আমি একটি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। বুড়ি বলতেন যে আমি আগে এ পাড়া ও পাড়া যেতাম আসতাম, তিনি থাকতে আমার কোনো অভাব ছিল না। তিনি মানে তার স্বামী। কেমন, ওই সব মহিলার স্বামীর নাম মুখে ধরতে পারতো না, অভাব ছিল না। তিনি আমার গোলা ভরা ধান ছিল এবং গোয়াল ভরা গরু ছিল। এই যে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এগুলো কিন্তু বুড়ির এককালে ছিল, অর্থাৎ বুড়ির এককালে কোনো অভাব ছিল না। যখন তার স্বামী বেঁচে ছিল তখন বুড়ির গোয়াল ভরা গরু ছিল এবং তার এখানে অনেক ধান ছিল, গোলা ভরা ধান ছিল। এই যে একটা গোলা দেখতে পাচ্ছ তোমরা, ধান, এখানে ধান রাখা হয়, গোলা ভরা ধান ছিল এবং তার গোয়াল ছিল, কোনো জিনিসে তার অভাব চিনল না। হ্যাঁ, এটা হচ্ছে বুড়ির কথা। বুড়ি যখন কথাটি বলেন তার পরিপ্রেক্ষিতে লেখক এই কথাটি শিক্ষার্থীরা বলেন। তাহলে এটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ছবির সাথে মিল রেখে আমি তোমাদের এই বিষয়গুলো তোমাদের সাথে আমি সংযোজন করেছি। তোমরা যখন গল্পটি পড়বে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা আর একটু স্পষ্ট তোমরা ধারণা লাভ করবে। তো বুড়ি তখন বললেন, দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি গল্পের সাথে মিল রেখে। তখন লেখক যখন বুড়িকে জিজ্ঞেস করলে যে তোমার কে ছিল, তখন বুড়ি বলে যে আমার কেউ নেই, আসলে আমার এক নাত জামাই আছে, আমি তার এখানে মাঝে মাঝে যাই। তিনি তার স্বামী করাতের কাজ করতেন। যখন তার স্বামী ছিল তখন বুড়ির কোনো কিছু অভাব ছিল না। একজন মেয়ে বুড়িকে মা বলে ডেকেছে। বুড়ি মাঝে মাঝে তার কাছে যায়, তার কাছ থেকে গিয়ে ভাত চেয়ে নিয়ে আসে। হ্যাঁ, ভাত চেয়ে নিয়ে আসে, যেটা পায় সেটা বুড়িকে দেয়। এভাবে করে বুড়ি কোনো রকম করে জীবনযাপন করে। হ্যাঁ, এভাবে করে বুড়ি রকম কোনো রকম জীবনযাপন করে। যাই হোক, এই যে বলেছিলাম তোমাদেরকে আমি, চক্রবর্তী মশাই লেখকের বাবার পুরনো বন্ধু, তিনি লেখককে বললেন যে তোমাকে আমি খড় দিব, দিব। তাহলে অল্প দিনের মধ্যে লেখক খড় দিয়ে বাঁশ দিয়ে লেখক একটি ঘর তোলেন। তো এইটা হচ্ছে লেখক একটি ঘর, অর্থাৎ অল্প দিনে তার জঙ্গলটি পরিষ্কার করে সেখানে একটি ঘর তুলেন। অল্প দিনের মধ্যে তিনি একটি ঘর তুলে সে ঘরে বসবাস করার জন্য, যে মাঝে মাঝে আসলে তিনি বসবাস করবেন, তার জন্য তিনি একটি ঘর তুলেন। শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আরও কিছু কিছু ছবি দেখাবো আমাদের গল্পের সাথে মিল রেখে। তাহলে তোমরা নিচে আরেকটি ছবি তোমরা লক্ষ্য করো।
তাহলে লেখক যখন ওই দিন বুড়িকে দিয়ে চলে আসেন, তো লেখক ভাবলেন যে আমি মনে করেছিলাম ওই দিনই বুঝি বুড়ির সাথে আমার সম্পর্ক চুটে যাবে। হ্যাঁ, পরের দিন দেখা গেল কি সে লেখক আবার লাঠি ঠকঠক করতে করতে এসে উঠানে এসে হাজির হয়, উঠানে হাজির হয়ে থাকে এবং তার খুড়ো মশাই বাড়িতে হাজির হয় এবং তার খুড়ো মশাই তখন লেখককে বলেন যে ও হচ্ছে জমির করাতের স্ত্রী, অনেক দিন আগে তার স্বামী মারা গেছেন। বুড়ি উঠানে ডাকলো, ও বাবা বুথ হয়ে একটু কমে দেখি। তখন আমি বললাম কে, তখন বুড়ি এসে কাঁঠাল তলায় কিছুটা খানিকক্ষণ বকে গেল এবং বুড়ি পরের দিন এসে উঠানে এসে লেখককে গোপাল বলে সম্বোধন করতে লাগলো, ও গোপাল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমাদেরকে আমি আরেকটি ছবি দেখাচ্ছি, তোমাদের খেয়াল করো। দেখো এরপর বুড়ি কী করতো, লেখকের জন্য বুড়ি এদিন সেদিন ওইটা সেটা এটা সেটা নিয়ে আসতো এবং বুড়ি লেখককে গোপাল বলে সম্বোধন করতো, ওমর গোপাল তুই কেমন আছিস, মানে অর্থাৎ বুড়ির সাথে লেখকের কোনো ধরনের সম্পর্ক নেই, তারপরেও বুড়ি লেখককে অর্থাৎ যে একটা স্নেহ, একটা মাতৃস্নেহ, হ্যাঁ মাতৃস্নেহের বন্ধনে লেখককে বুড়ি আবদ্ধ করেছেন। বুড়ি লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতেন, যে কিছুদিন লেখকের জন্য দুধ নিয়ে আসতেন, তার জন্য কুমড়োর ফালি নিয়ে আসতেন, তার জন্য লেবু নিয়ে আসতেন, ইত্যাদি ইত্যাদি, তার জন্য কাঁচকলা নিয়ে আসতেন। বুড়ি বিভিন্ন জায়গা থেকে কোনো কিছু যা পাইতো তা লেখকের জন্য নিয়ে আসতেন। বুড়ি যাকে মেয়ে বলে সম্বোধন করছে সে মেয়েও বুড়িকে যা দিত বুড়ি না খেয়ে লেখকের জন্য নিয়ে আসতেন। এবং বুড়ি লেখকের সাথে বুড়ির যে এমন একটা সম্পর্ক, কারণ লেখক বুড়িকে কিছু টাকা দিয়েছেন এবং লেখক বলেছেন সেখানে বিষয়টা মিটে যাবে, তিনি ভেবেছিলেন, কিন্তু প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে সে বুড়ি লেখকের উঠানে এসে হাজির হতেন এবং বলতেন যে আমার গাছের লাউ তোর জন্য এটা নিয়ে এসেছি, ইত্যাদি ইত্যাদি বলে সে বারবার লেখকের কাছে গোপাল বলে ছুটে আসতেন। তাহলে লেখক এবং খেয়াল করে শিক্ষার্থীরা, বুড়ি লেখকের জন্য একটা খেজুর পাতা চাটায় বুনে রেখেছেন এবং সে বললো যে আমি তোর জন্য অনেক, লেখককে বলল যে ওমর গোপাল আমি তোর জন্য একটু খেজুর পাতার চাটাই বুনে রেখেছি, তুই যখনই আসবি তোকে আমি খেজুর পাতার চাটার মধ্যে বসতে দিব। তো এই যে একজন বৃদ্ধ মহিলা যে এটা খেজুর পাতার চাটাই বুনছেন, সেটাকে আমি বুড়ির মাধ্যমে এটাকে আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে তোমরা যখন গল্পটি পড়বে শিক্ষার্থীরা দেখবে বুড়ি একটি খেজুর পাতার চাটাই বুনে রেখেছেন এবং তিনি লেখককে গোপাল বলছেন, ও গোপাল তুই যখন আমার বাসায় আসবি তোকে আমি খেজুর পাতার চাটার মধ্যে তোকে আমি বসতে দিব, ইত্যাদি ইত্যাদি বলে তিনি তার জন্য বুড়ি উঠানে ডাকছে, হ্যাঁ ডেকে লেখককে এই কথা বলেন। শিক্ষার্থী তোমরা আরেকটি ছবি দেখো, তোমাদেরকে আমি আরেকটি ছবি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। অর্থাৎ এই আমাদের যে গল্পের সামঞ্জস্য সেখানে আমি এই ছবিগুলো তোমাদেরকে দাঁড় করিয়েছি। শিক্ষার্থীরা দেখো এইখানে আমি কিছু ছবি দাঁড় করিয়েছি, যে কিছু আমের ছবি, এই যে কিছু পাতিলেবু, কিছু কলা, কুমড়োর ফালির দুধ। তাহলে এই যে জিনিসগুলো আমি সবগুলো আমি একসাথে নিয়ে এসেছি ছবিগুলো, এইগুলো বুড়ি লেখকের জন্য প্রতিদিন নিয়ে আসতেন। অর্থাৎ তিনি এসে বললেন যে একদিন দুধ নিয়ে এসে বললেন যে ওমর গোপাল, অর্থাৎ লেখকের খুড়ো মাসে উঠানে দাঁড়িয়ে বলতো ওমর গোপাল তুই কোথায়, তোর জন্য আমি একটু দুধ নিয়ে এসেছি, হাজরা বেটায় বেটিয়ে দুধটুকু আমাকে দিল, তুই অনেক দিন দুধ খেতে পাসনি। আবার কিছুদিন পর বলো যে আমার গাছের কিছু আম, তোর জন্য আমি কিছু আম নিয়ে এসেছি। হ্যাঁ, বুড়ি উঠানে এসে ও গোপাল ডাকতো, আবার তাকে বলতো আমি তোর জন্য কিছু পাতিলেবু নিয়ে আসছি, তোর জন্য কিছু কলা নিয়ে আসছি, কুমড়োর ফালে নিয়ে এসেছি, তোর জন্য কিছু শশা নিয়ে এসেছি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলতে ইত্যাদি ইত্যাদি বলে লেখক অর্থাৎ বুড়ি লেখককে সম্বোধন করতো এবং লেখক এগুলো খুব স্নেহের সাথে নিতেন। এবং সেই ক্ষেত্রে লেখক একটি কথা বললেন, আমার উপর স্নেহের দান, এমন করা ঠিক হয়নি। অর্থাৎ লেখক থেকে যা দিতেন লেখক কিন্তু এইভাবে করে তা নিতেন। তো এইভাবে করে একদিন লেখক কলকাতা চলে যান। অনেক দিন পর বুড়ি তিনি কোনো খোঁজ খবর নেননি, কলকাতায় একবার এগুলো লেখককে দিয়ে তিনি সম্বোধন করেছেন। তো যাই হোক, লেখক একদিন যখন কলকাতায় চলে যান, কলকাতায় চলে যাওয়ার পর লেখকের সাথে লেখক কিছু টাকা হাজরা বেটার যিনি আছেন বুড়ির মেয়ে, তাকে কাছে কিছু টাকা দিয়ে যান, যে বুড়ি আসলে বুড়িকে বলবে টাকাটা তাকে দিবে যাতে সে ওষুধপত্র কিনে খায়। হ্যাঁ, এইভাবে করে তিনি কিছু টাকা দিয়ে তিনি কিছুদিন পরে তিনি কলকাতা চলে যান। এবং লেখক এত বেশি ব্যস্ত ছিলেন যে কলকাতা যাওয়ার পর লেখক বুড়ির আর কোনো খবর নিতে পারেননি। এর কিছুদিন পর লেখক আবার গ্রামে ফিরে আসেন। এটা হচ্ছে পুনরায় 5-6 মাস, আশ্বিনের মাস শেষে কয়েকদিন পর তিনি গ্রামের মধ্যে ফিরে আসেন লেখক। সেক্ষেত্রে খেয়াল করো, তার আগে আমি গল্পটি বলার আগে আরেকটি ছবির সাথে আমি তোমাদের পরিচয় করাই দিব। শিক্ষার্থীরা লেখক যখন
অনেক দিন পরে যখন লেখক গ্রামের মধ্যে ফিরে আসেন, গ্রামের মধ্যে ফিরে আসার পরে লেখক মধ্যবয়সী এক মহিলার সাথে লেখকের দেখা হয়। ও মধ্যবয়সী মহিলা দিগম্বরী তিনি লেখককে বললেন যে তুমি গ্রামে ফিরে এসেছো, ভালোই হয়েছে। অর্থাৎ গতকাল রাতে বুড়ি মারা গিয়েছে। তো গতকাল রাতে যখন বুড়ি মারা যায় এবং বুড়ি মারা যাওয়ার সময় লেখকের কাছে তার একটা ইচ্ছা ছিল, তিনি লেখককে বললেন, ও মোর গোপাল, আমি যদি মারা যাই তাহলে তুই আমাকে কাফনের কাপড় কিনে দিস। অর্থাৎ লেখককে তিনি এটি বলে একটি সম্বোধন করেন। লেখক কলকাতায় তিনি কর্মব্যস্ততার কারণে তিনি কলকাতায় চলে যান। তিনি বুড়ির দেখাশোনা করতে পারেননি। আর একদিন লেখক যখন পরের দিন সকালে গ্রামে আসেন, গ্রামে আসার পর হঠাৎ দিগম্বরী এসে বললে, তুমি আজই গ্রামে এসেছো, বুড়ি গতকাল রাতে মারা গিয়েছে। এবং মারা যাওয়ার সময় সে বারবার বলছে গোপাল গোপাল বলে, তোমাকে অনেক সম্বোধন করেছে, তোমাকে দেখতে চেয়েছে। এবং বুড়ি বলেছে যে বুড়ি মারা যাওয়ার পরে যে বুড়ির যে কাফনের কাপড়, সে কাফনের কাপড়টি তোমাকে কিনে দিতে বলছে গোপালকে বলিস আমার কাফনের কাপড় দিস। হ্যাঁ, আমায় বললো যে গোপাল যদি মরি তবে আমার কাফনের কাপড় তুই কিনে দিস। সেটি লেখককে বুড়ি বলেছেন। তো হাজার দিগম্বরে ঠিক একইভাবে বলল যে বুড়ি মারা গেছে প্রায় 1.5 বছর পর। এখানে বলা হচ্ছে বছর খানিক লেখক গ্রামে যাননি। 1.5 বছর পর তিনি যখন একবার শরৎ ছুটি পেয়েছেন তখন তিনি গ্রামে ঢুকলেন। গ্রামে ঢুকার পর তিনি এখানে পশু সর্দারের একজন স্ত্রী আছে, তার নাম, তিনি বললেন যে ওই সকালে বুড়ি যখন মারা গিয়েছে তখন এসে বলল যে বুড়ি যাকে মেয়ে বলে সম্বোধন করেছে সে নাত জামাই এসে তাকে বলল যে তুমি আজকে গ্রামে আসলে, বুড়ি তো গতকালেই রাতে মারা গেল। তো লেখক বললেন যে ও স্নেহাতুর আত্মা আমাকে বহু দূর থেকে টেনে এনেছে, কারণ বুড়ি যে মারা যাবে সেটা আমিও জানতাম না, কিন্তু ও যে মারা গিয়েছে ওর আত্মাটা, ও স্নেহাতুর আত্মা, ও আমাকে গোপাল বলে সম্বোধন করতো, আমাকে এত বেশি স্নেহ করতো, আমার জন্য সেটা নিয়ে আসতো। তার কোনো ছেলে ছিল না, সে আমার মধ্যে তার যে ছেলের অভাব পেয়েছে সে অভাবটি সে পূরণ করতে পেরেছে। ওর মৃত্যুর আত্মাটা আমাকে অনেক দূর থেকে ডেকে এনেছে। যাই হোক, গ্রামের সবাই আসার পরে বুড়িকে দাফন করতে হবে। সে দাফন করার জন্য তারা বিভিন্ন লেখক কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পর সেখানে কিছু জিনিসপত্র কিনে আনা হলো দাফন করার জন্য। এবং তখন প্রায় বেলা 12টা হবে। হ্যাঁ, এবং বন জঙ্গল অর্থাৎ শরতের, এখানে বলা হচ্ছে, আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, শরতের কটূক্তিতে গন্ধে ওঠা বড় মাকাল ফল লতানো, এই যেটা মাকাল ফল লতানো একটি প্রাচীন বট গাছ। দেখো তোমার প্রাচীন গাছের তলায়, এই যে গাছের তলায় এদিকে এদিকে আমি দেখাচ্ছি তোমাদের, এদিকে বুড়িকে কবর দেওয়া হলো। এবং বুড়িকে কবর দেওয়ার পরে লেখক সহ গ্রামের সবাই মিলে বুড়িকে কবর দিল। এবং বুড়ির কবরের মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে লেখকের মনের মধ্যে জেগে বারবার ধ্বনিত হতে লাগলো, বুড়ি বেঁচে থাকলে আজও আমাকে অমর গোপাল বলে সম্বোধন করতো, আমার জন্য এটা সেটা নিয়ে আসতো, ওর স্নেহ তোর আত্মা, ওর স্নেহের প্রতিদান যে আমাকে মায়ের বন্ধনে আবদ্ধ করে রেখেছে, এই বিষয়টি আমি কখনো ভুলতে পারিনি, এই বিষয়টি সবসময় আমাকে নাড়া দেয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে গল্পের সংক্ষিপ্ত আলোচনা, যেটি আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ছবিগুলোর সাথে আমি গল্পের মূল কথাগুলো আমি আলোচনা করে দিয়েছি। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সে গল্পে কী ধরনের প্রশ্ন হতে পারে, গল্পের যে আঙ্গিক বিচার, আঙ্গিক দিক, এগুলো আমি তোমাদেরকে আরও বেশি আলোচনা করব। তাহলে আজকে আমি আমার গল্পটি এতটুকু রাখি। পরবর্তীতে আমি গল্পটি তোমাদেরকে আরেকটি ক্লাসের মাধ্যমে সে গল্পের কোন বিষয়গুলো আছে এবং গল্পের মধ্যে কী প্রশ্ন আছে, কী সৃজনশীল প্রশ্ন আছে, শব্দার্থ আছে, এবং লেখক এবং তোমাদেরকে কিছু বাড়ি কাজ, কিছু শ্রেণী মূল্যায়ন, এগুলো আমি আরেকটি ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব। তাহলে এটি হচ্ছে আজকে আমার ক্লাসের অংশ, আহ্বান গল্পের প্রথম অংশ। তোমরা আশা করি গল্পটি সংক্ষেপে বুঝেছো। অর্থাৎ এই গল্পটি সংক্ষেপে বলতে গেলে যে বুড়ির সাথে লেখকের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু তার মধ্যেও একটা যে প্রাণের যে একটা স্পন্দন, যে একটা হৃদয়, একটা স্পন্দন, একটা সম্পর্ক, অনেক সম্পর্ক আত্মীয় না হলেও আমাদের মধ্যে কিছু সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কগুলো তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু, যেগুলো আমি ছবির সাথে আলোচনা করে তোমাদেরকে বোঝাচ্ছি। এবং পরবর্তীতে গল্পটি আমি তোমাদেরকে আবার আলোচনা করে আমি এই গল্পের কী ধরনের প্রশ্ন হয় সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। অতটুকু পর্যন্ত আমার ক্লাসটি আজকে আমি এখানে সমাপ্ত করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে।